সাল 1904। জমিদারি প্রথার এক গুরুত্বপূর্ণ সময়কাল। তখন এক বিশ্ববিখ্যাত রাঁধুনি লর্ড কার্জনকে খুশি করতে তৈরি করলেন দুটি মিষ্টি, একটা হচ্ছে সীতাভোগ আর একটা হচ্ছে মিহিদানা। যে বাংলায় এতকাল খাবার নিয়ে এত আড়ম্বর ছিল, আজ সেইখানেই নোবেল জয়ীকে দেওয়া হলো পুকুরের জলের মধ্যে থই থই করা ঐতিহাসিক পান্তা ভাত আর ওই খিটখিটে বুড়ির চোখের মতো একটা লেবু। বলি নাকি এইগুলো গাছের লেবু। আরে বাজারের লেবুগুলো কি তাহলে ওই হুগলির নদী থেকে ধরে আনা হয়েছে? দাদু, দিদা কিন্তু এই এলো বলে পাশের মন্দিরেই গেছে পুজো দিতে। এসে যদি তোমার কথা শোনে তাহলে কিন্তু আমি? আরে না রে বাবা, না বলবো, বয়স হয়েছে তো, একা একাই কথা বলি আর কি। আরে একটা গামছা হবে রে। গামছা? কেন? তোদের ওই দিদার পান্তা ভাতে ঝাঁপ দেব, দেখবো ওই লেবুটা ডুবে গেছে কিনা। আরে যাই হোক, আজকে তোদের আমি একটা জমজমাট গ্রাম বাংলার ভূতের গল্প বলবো। একেবারে বর্ধমান জেলার এক পুরনো কাহিনী। বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আছে এক সময়কার গর্বের প্রতীক, রায়চৌধুরীর জমিদার বাড়ি। একদাই প্রাসাদ প্রতিম বাড়ির দরবার ছিল জমজমাট। বাবু, অতিথিরা এসে গেছেন। বাহ বাহ বাহ, এমন রাজকীয় ভোজ তো আর কোথাও দেখা যায় না। আজকের ভোজ ভৈরব চন্দ্রনাথ নিজে এসে রেঁধেছেন। রায়চৌধুরী জমিদার বাড়িতে এসেছেন আপনারা, আপ্যায়নে ত্রুটি থাকবে তা কি সম্ভব? কিন্তু আজ এখন সেই জমিদার বাড়ি নিঃসঙ্গ, একাকী। বিশাল ফাটকের গায়ে জমে আছে চাপা চাপা শ্যাওলা। বটগাছের শিকড়গুলো দালানের ফাটলে ঢুকে অদ্ভুত আকার নিয়েছে। আর সন্ধ্যা নামলেই এখানে নেমে আসে এক অদৃশ্য চাপা আতঙ্ক। রাতের বাতাসে শোনা যায় অদ্ভুত কান্নার আওয়াজ, যেন কেউ বিলাপ করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে পূর্ণিমার রাতে। গ্রামের প্রবীণরা বলেন, পূর্ণিমার রাতে এই নদীর পাড়ে গেলে কেউ আর ফেরত আসে না। দাদু, তুমি কি সত্যি বিশ্বাস করো যে চৌধুরী বাড়ি অভিশপ্ত? এক কিশোর রমেশ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল। চায়ের দোকানের মালিক 60 পেরোনো হরিহর কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিশ্বাস করবি না, আমার নিজের চোখে দেখা। বছর 10 আগে রামচরণ নামে একজন মাতাল মদের নেশায় পূর্ণিমার রাতে নদীর ধারে গিয়েছিল। সকালে তার ক্ষত বিক্ষত লাশ দেখা গেল। চোখ দুটো যেন খুবলে নিয়েছে কেউ, শরীরটা ভেঙে আছে, যাতে মরার আগে কিছু দেখে ভয় পেয়েছে। তারপর থেকে আর নদীর পাড়ে কেউ যায় না। কিন্তু রায়চৌধুরীদের কি হয়েছিল দাদু? সে এক করুণ কাহিনী। একটি মেয়ের অভিশাপে পুরো জমিদার বাড়ি ধ্বংস হয়ে গেল। মেয়েটার নাম ছিল যমুনা। দোকানের সবাই চুপ করে গেল। বাতাসের ঠান্ডা অনুভূতি যেন বেড়ে গেল। দূরে রায়চৌধুরী জমিদার বাড়ির ছাদে একটা সাদা ছায়া যেন নড়ে উঠল বলে মনে হলো, কিন্তু কেউ সাহস করে তাকাতে পারল না তার দিকে।
গ্রামের মাটির বাড়িতে জন্ম নেওয়া মেয়ে যমুনা ছিল প্রকৃতির মতোই কোমল ও সুন্দর। তার বড় বড় কাজল কালো চোখ, হাঁটু পর্যন্ত লম্বা চুল আর দীপ্তিময় মুখশ্রী যে কাউকেই মুগ্ধ করত। শুধু রূপেই নয়, গুণেও সে অনন্য ছিল। গান গাইতে পারত, সেলাই জানত, আর সবচেয়ে বড় কথা, তার মন ছিল সাদা পাখির পালকের মতো নির্মল। রায়চৌধুরী পরিবারের ছোট ছেলে জ্যোতিরিন্দ্র প্রথমবার যমুনাকে দেখে মুগ্ধ হয়েছিল গ্রামের পুকুর ঘাটে, যেখানে সে স্নান করে কলসি ভর্তি করে জল তুলছিল। তার ভিজে লাল পাড় সাদা শাড়ি কিশোরীর শরীরকে পুরোপুরি ঢেকে রাখতে ব্যর্থ। কাপড়ের প্রতিটি সেলাই, প্রতিটি ভাঁজ যেন জীবন্ত হয়ে উঠে শরীরের সাথে মিশে যেতে চায়। শাড়ির আঁচল ভিজে মাটির মতো নরম হয়ে শরীরের সাথে মিশে আছে যেন কোনো মৃন্ময়ী ভাস্কর্য। তার শরীরের প্রতিটি রেখা কোনো এক বাগানের ফুলের পাপড়ির মতো, যেখানে ভিজে জল প্রতিটি স্পর্শে এক নতুন জীবন পায়। কে তুমি? আকস্মিক প্রশ্নে যমুনা চমকে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা 30ঊর্ধ্ব যুবককে সে চিনল বটে, রায়চৌধুরী পরিবারের ছোট কর্তা। আমি যমুনা, সরকার বাড়ির মেয়ে। সে লজ্জায় মাথা নিচু করল। সেই দিনের পর থেকেই জ্যোতিরিন্দ্র সুযোগ পেলেই যমুনার সঙ্গে কথা বলতো। গ্রামের মেলা হোক কিংবা পুকুরঘাট, দুজনের দেখা হতো বটে। আর ধীরে ধীরে তাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হলো। একদিন পূর্ণিমার রাতে নদীর ধারে দাঁড়িয়ে যমুনা কাঁপা কণ্ঠে বলল, ছোট কর্তা, আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? জ্যোতিরিন্দ্র যমুনার হাত ধরে বলল, ভালোবাসা তো মানে না কুল কিংবা দারিদ্র। আমি তোমায় ভালোবাসি যমুনা, আমি তোমাকেই বিয়ে করব। তাদের বিয়েটা খুব সাধারণভাবে মন্দিরে হয়েছিল, মাত্র কয়েকজন সাক্ষীর সামনে। কিন্তু যখন খবর জমিদার বাড়িতে পৌঁছালো, সেখানেই ঘটল বিপর্যয়। এক দরিদ্র বংশের মেয়ে আমাদের পরিবারে আসবে? অসম্ভব। দিবেন্দ্র জ্যোতিরিন্দ্রের বড় ভাই, সে ক্ষিপ্ত হয়ে উঠল। বড় বউ কঙ্কাবতী যমুনাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে বলল, এই নীচ বংশের মেয়েকে আমাদের উঠোনে জায়গা দেওয়া যাবে না। যমুনা কিছু বলেনি, শুধু চুপ করেছিল। যমুনা প্রথম দিকে খুবই সুখী ছিল। সে ভাবছিল ভালোবাসাই একমাত্র সবকিছু, আর এই বিশ্বাস নিয়ে নতুন জীবন শুরু করেছিল সে। তার প্রিয় জ্যোতিরিন্দ্র ছিল তার পাশে, আর জমিদার বাড়ির প্রতিটি কোণে নতুন সুর, আনন্দের ঝঙ্কার ছিল। তবে এই নতুন জীবনের সূচনা খুব বেশি সময় স্থায়ী হয়নি। ধীরে ধীরে সে বুঝতে পারল যে জমিদার বাড়ির একাধিক সদস্য তাকে মেনে নেয়নি, তাকে তারা অপছন্দ করে, এবং এই পরিস্থিতি ক্রমশ তীব্র হতে শুরু করল। একদিন সকালে যমুনা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ কঙ্কাবতী এসে তাকে কড়া গলায় বলল, যমুনা, তুমি একটা কথা জেনে রাখো, তোমার আশা জমিদার বাড়ির জন্য ঠিক কতটা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। যমুনা চুপ করেছিল। তুমি তো জানো আমাদের পরিবারের সম্মান অনেক বড়। তোমার মতো নিজ বংশের একটা মেয়ের জন্য আমরা তো আমাদের সম্মানটাকে নষ্ট হতে দিতে পারি না। কঙ্কাবতী আরো কঠিন স্বরে বলল। যমুনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় এক মুহূর্তের জন্য সবকিছু ঝাপসা হয়ে গেল। সে কিছু বলল না, কারণ সে জানত এসব কথা তার কাছে নতুন কিছু নয়। তবে মনে মনে সে বলেছিল, তোমরা আমাকে যতই ঘৃণা করো, আমি কিন্তু নিশ্চল দাঁড়িয়ে থাকবো। আমার সম্মান আমি রক্ষা করব। এরপর এক সন্ধ্যায় দিবেন্দ্র আর কঙ্কাবতী একে অপরের সঙ্গে কথা বলছিল। তারা জানত যমুনার উপস্থিতি তাদের পরিকল্পনায় বাধা সৃষ্টি করছে। দিবেন্দ্র বলল, আমরা যতদিন পর্যন্ত তাকে এই বাড়িতে রাখবো, ততদিন আমাদের সম্মান নিয়ে সমাজে নানা কথা হবে। আমাদের বংশের মর্যাদা রক্ষার জন্য তাকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলতেই হবে। কঙ্কাবতী তীক্ষ্ণ দৃষ্টিতে দিবেন্দ্রকে তাকিয়ে বলল, তুমি একদম ঠিক বলেছ। ও যদি এখান থেকে চলে যায়,
তাহলে আমরা আবার সসম্মানে নতুন জীবন শুরু করতে পারবো। কিন্তু কাজটা কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। দেবেন্দ্র চিন্তা করে বলল, সে খুব ভালোবাসে জ্যোতিরিন্দ্রকে। তার হৃদয় ভাঙলে সে চলে যেতে বাধ্য হবে। তাহলে তো আর কিছুই করার থাকবে না। আমাদের শুধু একটাই কাজ করতে হবে, তাকে শুধু ভুল বোঝানো। একবার যদি ওর বিশ্বাসটা ভেঙে ফেলা যায়, সে সহজেই ওই যত কুলহীন মেয়েটাকে চলে যেতে বাধ্য করবে। যমুনা এসব কথোপকথন শুনে ফেলল। তার শরীর হালকা হয়ে গেল, কিন্তু তিনি নীরব ছিলেন। সে জানত এই যে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদ করা প্রয়োজন। তবুও সে কিছু বলেনি। সে বুঝতে পারছিল না যে তাদের চক্রান্ত থেকে বেরিয়ে আসতে হলে তাকে কি করতে হবে। ধীরে ধীরে সবকিছু উপলব্ধি করতে শুরু করে যমুনা। রাতে জ্যোতিরিন্দ্র যখন ফিরল, তখন যমুনা অস্থির হয়ে তাকে বলল, শোনো না, বলছি আমার মনে হচ্ছে এখানে আমাকে ঠিক কেউ সহ্য করতে পারছে না। কঙ্কাবতী আর বরদা আমাকে ঘৃণা করে। আমি তাদের পরিকল্পনা বুঝতে পারছি। তুমি তুমি আমার সাথে থাকবে তো? জ্যোতিরিন্দ্র যমুনার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, যমুনা, আমি তোমাকে কখনো একা ছাড়বো না। তুমি যে কি রকম পরিস্থিতিতে আছো তা আমি জানি, তবে আমাদের সাহসের সাথে মোকাবিলা করতে হবে। যমুনা তার মুখে একটু হাসি ফুটিয়ে বলল, আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে, কিন্তু আমি চাই না তুমি তাদের সঙ্গে লড়াই করো। আমি নিজেই এই পরিস্থিতি সামলাতে চাই। জ্যোতিরিন্দ্র অবাক হয়ে বলল, তুমি কি মেনে নিতে পারছো যমুনা? কেন 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 তোমার মনে এই ভয়? আমি তো বলেছি যতদিন আমি আছি তুমি নিরাপদ। যমুনা মাথা নিচু করে বলল, তারা যদি আমাকে দুর্বল ভাবতে থাকে, তাহলে যে আমি হেরে যাব জ্যোতিরিন্দ্র। এরপর যমুনা এক কঠিন সিদ্ধান্ত নিল। সে শুধু নিজেই এই প্রতিকূল পরিস্থিতির সাথে লড়বে, আর কেউ না। একদিন সে কঙ্কাবতী এবং দেবেন্দ্রকে একসঙ্গে পেয়ে গেল। তাদের হাস্যরসাত্মক আলোচনায় এসে বলল, আমি জানি তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কিন্তু আমি তোমাদের সেই সুযোগ দেব না। তবে তোমরা এটাও জেনে রেখো, আমি এখান থেকে কোথাও চলেও যাব না। দেবেন্দ্র রেগে গিয়ে বলল, তুমি চলে যাও, না হলে আমরা তোমার জীবনে বিষ ঢেলে দেবো, তোমার জীবন নরক করে তুলব। তোমরা যতই চেষ্টা করে যাও, তোমরা যা চাইছো আমি তা করব না। একদিন তোমরা নিজেরাই বুঝতে পারবে যমুনা হেরে যায়নি। এই দৃঢ় প্রতিজ্ঞায় যমুনা এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। সন্ধ্যার আকাশ তখন ধীরে ধীরে অন্ধকারে মিশে যাচ্ছে। বাতাসে যেন একটা রহস্যময় অনুভূতি ছড়িয়ে পড়ছে। জমিদার বাড়ির আঙিনায় বসে কঙ্কাবতী দেবেন্দ্রর সঙ্গে গভীর আলোচনায় ব্যস্ত। যমুনাকে সরাতে হলে আমাদের জ্যোতিরিন্দ্রের বিশ্বাস ভাঙতেই হবে। তুমি কি করে এত নিশ্চিত হচ্ছ এটা কাজ করবে? ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। জ্যোতিরিন্দ্র তো ওর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। কঙ্কাবতী মৃদু হেসে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পুরুষের মনে যদি একবার সন্দেহ ঢুকিয়ে দিতে পারা যায়, ভালোবাসা মুহূর্তেই দূরে সরে যাবে। আমি শুধু একটা বীজ পুঁতে দেব, তারপর ওটাই আস্তে আস্তে বড় হবে, বিষ ফলের গাছ হবে। দেবেন্দ্র ঠোঁটের কোণায় চটুল হাসি ফুটে উঠল। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কঙ্কাবতী কড়া করে জর্দা দিয়ে মুখে একটা পান পুড়ে বলল, ঠাকুরপোকে পাগল বানানোর দায়িত্বটা আমার, তারপর পুরো জমিদারি তোমার। তীব্র হাসিতে ঘরটা ভরে উঠল। দূরে কোথাও একটা রাত পাখি ডেকে উঠল যেন।
তারপর সব থমথমে হয়ে গেল। সেই রাতেই কঙ্কাবতী সুযোগ পেল। জ্যোতিরিন্দ্র বাইরের ঘরে বিশ্রাম করছিল, আর কঙ্কাবতী ধীরে ধীরে তার ঘরে গিয়ে বসে বলল, ঠাকুরপো, তোমাকে কিছু বলতে চাই গো ভাই, কিন্তু জানি না বলাটা উচিত কিনা। জ্যোতিরিন্দ্র কপালে ভাঁজ ফেলে বলল, কি ব্যাপার বৌদি, তোমার মুখ এমন কালো দেখাচ্ছে কেন? কঙ্কাবতী যেন একটু বেশি সময় নিল, তারপর রহস্য করে বলল, তুমি তো জানো আমি তোমাকে একেবারে ছোট ভাইয়ের মতো ভালোবাসি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যা বলতে গেলে বুকটা বড় কেঁপে ওঠে। জ্যোতিরিন্দ্র আরো বেশি উৎসুক হয়ে বলল, বৌদি, কি হয়েছে সেটা বলো তো, খামোখার রহস্য চেপে রেখো না। কঙ্কাবতী এবার মাথা নিচু করে ফেলল, যেন কথাগুলো বলতে তার প্রচণ্ড সংকোচ হচ্ছে। ধীরে ধীরে মুখ তুলে বলল, আজ সকালে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। যমুনা একটা যুবকের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছিল। জ্যোতিরিন্দ্র হতভম্ব হয়ে তাকিয়ে বলল, বৌদি, তুমি কি বলছো এগুলো? যমুনা কখনো এমন কিছু করবে না। কঙ্কাবতী মৃদু হাসল। আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো, আমিও চাই যেন সবটা মিথ্যে হোক। কিন্তু তুমি নিজেই একটু লক্ষ্য করো, দেখো না ও কোথায় যায়, কার সঙ্গে কথা বলে। আমি তো তোমাকে শুধু সতর্ক করছি, কারণ তুমি কষ্ট পাও এমন কিছুই আমি দেখতে চাই না। জ্যোতিরিন্দ্র চুপ হয়ে গেল। তার মনে ধীরে ধীরে সন্দেহের ছায়া পড়তে শুরু করল, যদিও সেটা প্রকাশ করল না বটে। পরদিন জ্যোতিরিন্দ্র লক্ষ্য করতে শুরু করল, যমুনা সত্যিই একদিন বাগানে গিয়ে একজন পুরুষের সঙ্গে কথা বলছিল, যদিও সে সেটা জানত না যে ওই ব্যক্তি গ্রামের পুরোহিতের ছেলে। সে যমুনাকে শুধুমাত্র আশীর্বাদ জানাচ্ছিল। তবে সন্দেহের বীজ একবার মাথায় ঢুকলে সত্য আর মিথ্যার মাঝে বিভ্রান্তি তৈরি হয়। সেদিন সন্ধ্যায় জ্যোতিরিন্দ্র গম্ভীর মুখে যমুনার সামনে এসে দাঁড়াল। তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তার কণ্ঠস্বর কঠোর শোনালো যেন। যমুনা চমকে তাকালো। কি হয়েছে জ্যোতি? আজ দুপুরে তুমি কার সঙ্গে কথা বলছিলে? যমুনা এবার অবাক হয়ে গেল। পুরোহিতের ছেলের সঙ্গে? সে তো শুধু... আমি চাই না তুমি অন্য পুরুষের সঙ্গে কথা বলো। তোমার কি মনে নেই তুমি এখন এই বাড়ির বউ? নাকি নাকি তুমি অন্য কিছু ভাবছো? যমুনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি কি বলতে চাইছো জ্যোতি? তুমি কি আমায় সন্দেহ করছো? জ্যোতিরিন্দ্র মুখ ফিরিয়ে বলল, আমি জানি না যমুনা, তবে বৌদি বলেছে সে তোমাকে অন্য পুরুষের সঙ্গে দেখেছে। যমুনার ভেতরে যেন এক ঝড় বয়ে গেল। তাহলে তুমি তার কথায় বিশ্বাস করেছো, কিন্তু আমার কথায় না। জ্যোতিরিন্দ্র কিছু বলল না। যমুনার চোখের জল গড়িয়ে পড়ল। ভালোবাসা তাহলে এতটাই নড়বড়ে? একটা সন্দেহের ছোট্ট শব্দই কি এত গভীর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে? কিন্তু জ্যোতিরিন্দ্র কিছু বলল না, চুপচাপ চলে গেল। তার মনে তীব্র দ্বন্দ্ব চলতে লাগলো, সন্দেহ আর ভালোবাসার লড়াই। কিন্তু যমুনা বুঝতে পারল জমিদার বাড়ির ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আর সে এক ভয়ঙ্কর ঝড়ের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে বাতাসে ধুলো উঠছে, আকাশ কালো মেঘে ঢেকে গেছে। কিন্তু তার চেয়েও বড় ঝড় বয়ে যাচ্ছে যমুনার জীবনে। জমিদার বাড়ির প্রাঙ্গণে সেই প্রচণ্ড ঝড় উঠেছে। জ্যোতিরিন্দ্র রাগে কাঁপতে কাঁপতে সামনে দাঁড়িয়ে আছে, তার চোখ আগুনের মতো জ্বলছে। আজ থেকে তুমি আমার স্ত্রী নও। এই বাড়ির দৌড় ঘোড়াতেও আর যদি তোমাকে দেখেছি, তোমাকে আর দেখতে চাই না আমি।
যমুনার শরীর যেন কেঁপে উঠল। সে বিস্মিত চোখে তাকিয়ে বলল, জ্যোতি, তুমি আমাকে এমন কথা কিভাবে বলতে পারলে? কঙ্কাবতী পাশে দাঁড়িয়ে নাটকীয়ভাবে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, তুমি আমাদের পরিবারের সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিলে যমুনা। জ্যোতির পবিত্র ভালোবাসার সঙ্গে তুমি এভাবে বিশ্বাসঘাতকতা করলে। যমুনা কাঁপা কণ্ঠে বলল, আমি কিছু করিনি। কেন 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 তোমরা আমার বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করছো? দেবেন্দ্র এগিয়ে এসে বলল, প্রমাণ প্রমাণ আমাদের হাতেই আছে। কদিন আগেই তোমাকে বাগানে এক যুবকের সঙ্গে হাসাহাসি করতে দেখা গেছে। তুমি কি অস্বীকার করবে? যমুনার দৃষ্টি অসহায় হয়ে উঠল। সে বোঝাতে চাইল, কিন্তু জ্যোতিরিন্দ্র বিশ্বাস তখন আগুনে পুড়ে কালো হয়ে গেছে। যমুনা, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমি তোমাকে আর দেখতে চাই না। জ্যোতি, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, আমি নির্দোষ। তুমি আমাকে দয়া করে বের করে দিও না। কিন্তু জ্যোতিরিন্দ্র পিছন ফিরে চলে গেল, আর তার সেই নীরবতা যমুনার সমস্ত আশা ভেঙে চুরমার করে দিল। কাঁদতে কাঁদতে যমুনা পথ হাঁটছিল। তার বাবার বাড়ি অনেক দূরে। বুকের ভেতর যন্ত্রণা আর অপমানের ভার নিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল। অন্ধকারে পথের ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল দুইজন, কঙ্কাবতী ও দেবেন্দ্র। তাদের সঙ্গে ছিল দুইজন বিশ্বস্ত চাকর। যমুনা থেমে গেল, কঙ্কাবতীর দিকে তাকিয়ে বলল, তোমরা তোমরা এখানে কেন? কঙ্কাবতী ধীরে ধীরে এগিয়ে এসে কোমল স্বরে বলল, ও বৌমা, খুব কষ্ট পেয়েছো তাই না? বোকা মেয়ে, কাঁদছো কেন? আমরা তো তোমার ভালোই চাই, তুমি তো জানো। যমুনা হতাশ দৃষ্টিতে বলল, আমার তো সব কেড়ে নিয়েছো, আর কি চাই তোমাদের? কঙ্কাবতী মিষ্টি হেসে বলল, না না, তোমার জন্যই এসেছি। পথ অনেক লম্বা, তুমি তো আর একা হেঁটে যেতে পারবে না। এই নাও, একটু দুধ খেয়ে নাও, দেখবে শক্তি পাবে। যমুনা কিছুটা অবাক হলো। কঙ্কাবতীর এই আচরণে একটা সন্দেহ দানা বাঁধতে লাগলো তার। আমি তোমাদের এক ফোঁটাও বিশ্বাস করি না। দেবেন্দ্র এবার ধমকের সুরে বলল, চুপ! তোমার বিশ্বাস করার কোনো দরকার নেই যমুনা। তুমি তো এই পৃথিবীতে বেশি সময় থাকবে না। তারপরই এক চাকর যমুনার মুখ চেপে ধরল, আর কঙ্কাবতী যমুনার মুখে দুধ ঢেলে দিল। যমুনা ধস্তাধস্তি করার চেষ্টা করল, কিন্তু ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে আসতে লাগলো। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল, আর একটা শীতল অনুভূতি সমস্ত শরীর জড়িয়ে ধরল। শেষ মুহূর্তে যমুনার ঠোঁট ফাটা হাসিতে বলল, আমি ফিরবো। তারপরই সে থপ করে পড়ে গেল। নীরব অন্ধকারও যেন মাথা নিচু করে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল। যমুনার নিথর দেহ মাটিতে পড়ে থাকল, আর চারপাশে জোনাকির আলো যেন শোক প্রকাশ করছিল। কঙ্কাবতী মৃদু হেসে বলল, এই তো, কি সুন্দর সমস্যার সমাধান হয়ে গেল। দেবেন্দ্র মাথা নাড়িয়ে বলল, তুমি নিশ্চিত তো ও মারা গেছে? কঙ্কাবতী কাছে গিয়ে যমুনার নিস্তেজ মুখটা একবার দেখে বলল, হ্যাঁ, এবার সে আর আমাদের পথে বাধা হবে না। রাত গভীর, চারিদিকে খুটখুটে অন্ধকার। কেবল দূরে নদীর পাড় থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে।
গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালিন্দী নদীর জল ঠান্ডা আর স্থির। চাকররা যমুনার নিথর দেহকে একটা বড় পাথরের সাথে বেঁধে ধীরে ধীরে নদীর গভীরে নামিয়ে দিল। দেবেন্দ্র দাঁড়িয়েছিল নদীর ধারে। তার চোখে ছিল শীতল নিষ্ঠুরতা। কঙ্কাবতী তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, সব ঠিক আছে তো? দেবেন্দ্র গম্ভীর গলায় বলল, হ্যাঁ, এবার আর কেউ জানবে না। পরদিন সকাল থেকেই চাকর রামচরণ অস্বাভাবিক আচরণ করতে লাগল। সন্ধ্যার দিকে জমিদার বাড়ির রান্নাঘরে রামচরণ কাজ করছিল, কিন্তু বারবার তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে আতঙ্কিত চোখে পিছনে তাকায়, কিন্তু দেখে সেখানে কেউই নেই। হাঁড়ির ঢাকনা নিজের থেকেই নড়ে উঠল। হঠাৎ কাঁচের গ্লাস মাটিতে পড়ে নিচে থেকেই গুড়িয়ে গেল। রামচরণ হকচকে উঠল। ঘরের কোণে কেউ নেই, অথচ ঠান্ডা বাতাস বইছে। কে আছে? সে ফিসফিস করে বলল। কোনো উত্তর নেই, কিন্তু হঠাৎ তার কানে শোনা গেল এক নারীর মৃদু হাসির শব্দ। অতি পরিচিত কিন্তু ভয়ঙ্কর। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল যেন। শীতল ভয়ঙ্কর এক কণ্ঠস্বর কানে এলো। সে চমকে চারিপাশে তাকালো। কোথাও কেউ নেই, কিন্তু মনে হলো নদীর ধারে কেউ দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা এলোমেলো চুলের এক নারী। সে পা কাঁপতে কাঁপতে পেছাতে লাগলো। এটা ভুল, আমি কিছু করিনি। সেদিন রাত রামচরণ নিঃশব্দে শুয়েছিল চাকরদের ঘরে, কিন্তু তার ঘুম আসছিল না। সে বারবার মনে করতে লাগলো কাল রাতের ঘটনা। যমুনার নিথর দেহ, ঠান্ডা জল, নদীর গর্জন। তারপর হঠাৎ একটা ঠান্ডা হাত তার পায়ে স্পর্শ করল। সে চিৎকার দিয়ে উঠে বসল। চারপাশে কেউ নেই, অথচ অনুভব করল বিছানার চাদর যেন নিজে থেকেই টান পড়ছে। তারপর দরজা ধীরে ধীরে খুলে গেল, আর সেখানে দাঁড়িয়ে আছে সে, সাদা শাড়ি পরা, কুয়াশায় ঢাকা এক নারী মূর্তি। রামচরণ, আমায় চিনতে পারছো? তার ঠোঁট থেকে কোনো শব্দ বেরোলো না। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল যমুনার আতঙ্কিত অথচ প্রতিশোধ পরায়ণ চোখের দিকে। নারী মূর্তিটি এগিয়ে এলো, আর রামচরণ শ্বাস নিতে পারল না। তার গলা চেপে আসতে লাগলো, বুক ভারী হয়ে উঠল। সে ফিস ফিস করে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি শুধু আদেশ পালন করেছি। যমুনার আত্মা ফিস ফিস করে বলল, হঠাৎ রামচরণের শরীর ছিটকে গিয়ে দেয়ালে সজোরে আঘাত করল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিকট চিৎকার, আর পর মুহূর্তেই তার দেহ নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সকাল হলে চাকররা এসে দেখল রামচরণ মৃত পড়ে আছে। তার চোখ দুটো ভয়ঙ্করভাবে ফাঁকা, মুখে যেন চরম আতঙ্কের ছাপ। কেউ জানতো না সে কিসের ভয় মারা গিয়েছে, কিন্তু কঙ্কাবতী জানত, দেবেন্দ্র জানত। তারা ভয়ে একে অপরের দিকে তাকালো, কারণ
রামচরণ তো ছিল শুধু প্রথম শিকার, যমুনা তো এখনো পূর্ণ প্রতিশোধ নেয়নি। কঙ্কাবতী গভীর রাতে হঠাৎই ঘুম ভেঙে চমকে উঠল। তার বুক ধরফর করছে, গায়ে ঠান্ডা ঘাম। অন্ধকার ঘরটার কোনায় ছায়ামূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে বলে মনে হলো। কে ওখানে? কঙ্কাবতী ফিসফিস করে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। সে মশারির ভেতর থেকে উঁকি দিল। জানলার ফাঁক দিয়ে পূর্ণিমার আলো ঘরে ঢুকছে, আর বাতাসের সঙ্গে জানলার পর্দা ধীরে ধীরে দুলছে। বাইরে কোথাও একটা প্যাঁচা ডাকছে। কঙ্কাবতী বুকের মধ্যে ভয় চেপে চোখ বন্ধ করল। নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছে সে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক নারী কণ্ঠ শুনতে পেল। একটা দীর্ঘশ্বাস, একটা কান্নার আওয়াজ। আমায় কেন তোমরা মেরে ফেললে? কঙ্কাবতীর সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। সে বিছানার চাদরটা শক্ত করে ধরে বসে রইল। দম বন্ধ হয়ে আসছে যেন তার। গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, এ তো যমুনার কণ্ঠস্বর। সে ফিসফিস করে বলল, কে ওখানে? ঘর নিস্তব্ধ, শুধু বাতাস বইছে। কিন্তু কঙ্কাবতী অনুভব করল তার পাশে কেউ বসে আছে। বিছানার চাদর একটু একটু করে ভিজে যাচ্ছে, যেন কেউ সেখানে বসে কাঁদছে। তারপর হঠাৎ তার কানের কাছে ফিসফিস করে উঠল সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমি ফিরেছি কঙ্কাবতী, আমাকে চিনতে পারছো? কঙ্কাবতী চিৎকার করে উঠে বিছানা থেকে লাফিয়ে পড়ল। দিবেন্দ্র বিরক্ত মুখে বলল, এভাবে চিৎকার করছো কেন? সবাই ঘুম থেকে জেগে যাবে যে। আমি ওকে দেখেছি, আমি ওর গলা শুনেছি, ও ফিরে এসেছে। দিবেন্দ্র এক চুলো ভীত হয়নি, বরং উপহাস করে বলল, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, মৃতেরা ফিরে আসে না। আতঙ্কে কঙ্কাবতীর গলা আটকে আসছিল। অনেক কষ্ট করে সে বলল, কিন্তু আমি ঠিক দেখেছি, স্বপ্ন নয়। তারপরে কঙ্কাবতী জ্ঞান হারায়। সেই রাতের পর থেকেই কঙ্কাবতী একের পর এক অদ্ভুত ঘটনা দেখতে লাগলো। আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আয়নার তার প্রতিবিম্বের পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। কখনো তার চুল আঁচড়াতে গেলে মনে হতো কেউ তার পিছনে নিঃশ্বাস ফেলছে। একদিন রাতে সে রান্নাঘরে জল আনতে গিয়েছিল, কিন্তু কলসি তুলতেই দেখতে পেল সেই জলের উপর কঙ্কাবতীর নিজের মুখের প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছে আর একটি ভয়ঙ্কর ছায়া মুখ। সাদা শাড়ি, ভেজা চুল আর ফ্যাকাশে মুখ। যমুনা! কঙ্কাবতী চিৎকার দিয়ে কলসিটা ফেলে দিল। জল ছলকে পড়ল মাটিতে। দাসীরা ছুটে এলো। কঙ্কাবতী দিশেহারা গলায় বলল, ও এখানে ছিল, আমি ওকে দেখেছি। সবাই একে অপরের দিকে তাকালো। কেউ কিচ্ছু বলেনি, কিন্তু তাদের চোখে একটা ভয় ফুটে উঠল। কঙ্কাবতী রাতের পর রাত দুঃস্বপ্ন দেখতে লাগলো। এক রাতে সে স্বপ্নে দেখল সে জমিদার বাড়ির অন্ধকার করিডোর দিয়ে হাঁটছে। বাতাস ভারী হয়ে এসেছে, গায়ে কাঁপুনি দিচ্ছে তার। হঠাৎ পিছন থেকে কেউ তার হাত চেপে ধরল। সে ঘুরে তাকাতেই দেখল যমুনাকে। যমুনার ফ্যাকাশে ঠোঁট নীল, চোখ দুটো একেবারে গভীর কালো। আমায় কেন মারলে কঙ্কাবতী? তারপর হঠাৎ করে যমুনার চোখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। কঙ্কাবতী চিৎকার দিয়ে উঠে বসল। শ্বাস নিতে পারছিল না সে। পাশেই দিবেন্দ্র গভীর ঘুমে, কিন্তু তার ঘাম ঝরছিল। সে মনে মনে ভাবল, এভাবে চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাব। পরদিন রাতে কঙ্কাবতী ঘুমানোর আগে দরজা জানলা ভালো করে বন্ধ করল, কিন্তু মাঝরাতে হঠাৎ দরজা খুলে গেল।
সে আতঙ্কিত হয়ে দেখল দরজার ফাঁক দিয়ে একজোড়া পা আস্তে আস্তে এগিয়ে আসছে। তারপর তার মাথার কাছে ফিসফিস করে উঠল সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, আমি তোমার ঘুম কেড়ে নেব গঙ্গাবতী, তোমার শান্তি কেড়ে নেব। কঙ্কাবতী ভয়ে জ্ঞান হারালো। দেবেন্দ্র গত কয়েকদিন ধরে অদ্ভুত এক অসুস্থতায় ভুগছিল। তার শরীরে কোনো দৃশ্যমান রোগ ছিল না, কিন্তু সে প্রতিদিন ক্লান্ত বোধ করত। রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। কঙ্কাবতীর অবস্থা দেখে প্রথমে সে হাসাহাসি করেছিল, কিন্তু এখন নিজেও ভয় পেতে শুরু করেছিল। একদিন সকালে সে উঠে আয়নার সামনে দাঁড়াতেই চমকে গেল। তার ঘাড়ে আঁচড়ের দাগ, ঠিক যেন কোনো ধারালো নখ তাকে খামচে দিয়েছে। এটা কি করে হলো? সে আতঙ্কে আয়নার দিকে তাকিয়ে থাকল। পাশেই দাঁড়িয়েছিল কঙ্কাবতী। তার মুখ ছিল সাদা ফ্যাকাশে। জমিদার বাড়ির পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগলো। বাড়ির দাসীরা বলা বলি করত যে রাতের বেলা নাকি করিডোরে কারোর কান্নার আওয়াজ শোনা যায়। অনেকেই দেখেছে ছাদে সাদা কাপড় পরা একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, তার পর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সেই রাত্রে দিবেন্দ্র একা ঘরে শুয়েছিল। হঠাৎ তার গলায় যেন কেউ চেপে ধরল। সেই রাতেই জমিদার বাড়িতে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। সে শ্বাস নিতে পারছিল না, তার চোখে অন্ধকার নেমে আসছিল। ঘরের কোণ থেকে এক ভয়ানক কণ্ঠস্বর ভেসে এলো, এবার তোমার পালা। বাড়ির লোকেরা শুনতে পেল দেবেন্দ্র ভয়ঙ্করভাবে চিৎকার করছে। সবাই ছুটে এলো। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই জোর করে ভেঙে ফেলা হলো সেই দরজা। যখন সবাই ঘরে ঢুকল, তখন সেই দৃশ্য দেখে শিউরে উঠল সবাই। দেবেন্দ্র বিছানার উপর ছটপট করছে। তার শরীরে বিভিন্ন জায়গায় গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছে কেউ তাকে নখ দিয়ে খামচে দিয়েছে। তার চোখ ছিটকে বেরিয়ে এসেছে, মুখটা নীল হয়ে বেঁকে গেছে। বিকৃত যেন সে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। তারপর সবার সামনেই দেবেন্দ্র মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এলো, আর সেই শব্দ করেই বিছানার ওপর নিস্তেজ হয়ে গেল দেবেন্দ্র। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, জমিদার পুত্র দেবেন্দ্র আর নেই। অনেকেই বলল দেবেন্দ্র শরীরে যে আঁচড়ের দাগ পাওয়া গেছে তা কোনো মানুষ দিতে পারে না। দেবেন্দ্রর মৃত্যুতে সবার মন বিষাদে ভরে গেল, কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কিত হল জ্যোতিরিন্দ্র। সে বিশ্বাস করতে পারছিল না, কিছুদিন আগেও দেবেন্দ্র সুস্থ ছিল, অথচ আজ সে নেই। তার মনে হতে লাগলো যদি সত্যি যমুনার আত্মা ফিরে এসে থাকে, তাহলে পরবর্তী শিকার কে? সে কি নিজেই পরবর্তী শিকার? বাড়ির পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। গভীর রাতে অনুভব করা যেত শীতল বাতাসের স্পর্শ। কঙ্কাবতী রাতে একা থাকতে আর সাহস পেত না। জ্যোতিরিন্দ্র আর আগের মতো নিশ্চিন্ত ঘুমাতে পারত না। এক রাতে কঙ্কাবতী ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করল কেউ যেন তার পায়ের কাছে বসে আছে। সে ধীরে ধীরে চোখ খুলল। সে দেখল সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং যমুনা। সাদা শাড়ি, লম্বা ভেজা চুল, মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো ঠিক করে বেরিয়ে আসছে। যমুনা ফিসফিস করে বলল, আমি এসেছি, বাড়ি ছেড়ে কোথায় পালাবে? কঙ্কাবতী চিৎকার দিয়ে উঠে বসে পড়ল, কিন্তু তখন ঘরে কেউ ছিল না। সে শ্বাস নিতে পারছিল না। চারপাশে তাকিয়ে দেখল সব স্বাভাবিক, কিন্তু তখনই দরজার ওপাশ থেকে শোনা গেল মৃদু হাসির শব্দ। কঙ্কাবতী বুঝতে পারল এই ভয়ঙ্কর অভিশাপ থেকে পালানোর কোনো উপায় নেই। জ্যোতিরিন্দ্র কয়েকদিন ধরে খুব অস্বস্তি বোধ করছিল। তার ঘুম আসতো না, খাবার মুখে তুলতে ইচ্ছে করত না।
দেবেন্দ্রর মৃত্যু যেন তার চিন্তার সমস্ত জায়গা দখল করে নিয়েছিল। এক সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে এসে নিজের চুল আঁচড়াচ্ছিল, কিন্তু আচমকা তার হাত থমকে গেল যেন। আয়নার প্রতিচ্ছবিতে সে দেখতে পেল তার পেছনে দাঁড়িয়ে আছে যমুনা। সাদা শাড়ি, লম্বা খোলা চুল, ফ্যাকাশে মুখ আর দুটি জলজলে চোখ। সে তাড়াতাড়ি ঘুরে তাকালো, কিন্তু ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড কেঁপে উঠল। যমুনা নেই, কিন্তু আয়নার উপর বড় বড় অক্ষরে লেখা, আমি ফিরে এসেছি। জ্যোতিরিন্দ্র আতঙ্কে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল। কঙ্কাবতী জ্যোতিরিন্দ্রের পাশে বসে কাঁপতে কাঁপতে বলল, আমি বলেছিলাম ও ফিরে এসেছে। ও আমাদের ছেড়ে দেবে না জ্যোতি, আমাদের শেষ করে দেবে। জ্যোতিরিন্দ্র গলা শুকিয়ে গেলেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করল সে। না, আমরা পুরোহিত ডাকবো, কিছু না কিছু তো উপায় নিশ্চয়ই আছে। কিন্তু কঙ্কাবতী জানত কিছুই তাদের রক্ষা করতে পারবে না। হঠাৎই জানলার পর্দা ঝপ করে উড়ে উঠল, যেন কেউ সেটি ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বাতাসে ভেসে এলো এক মৃদু হাসি। যমুনার পরিচিত কণ্ঠস্বর ফিসফিস করে বলল, তোমাদের পালানোর পথ নেই, শেষ করে দেব সবাইকে। কঙ্কাবতী ও জ্যোতিরিন্দ্র একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কে হিম হয়ে গেল। যমুনার প্রতিশোধের ছায়া ক্রমশ গাঢ় হয়ে আসছিল। জমিদার বাড়ির পরিবেশ একেবারে বদলে গেছে। বাড়ির প্রতিটি কোণে এক অদৃশ্য আতঙ্ক খাপটি মেরে বসে আছে। কাজের লোকেরা একে একে পালিয়ে যেতে শুরু করেছে। কেউ রাতে ঘুমোতে পারছে না, কেউ আবার ভয়ে খাবার গিলতে পারছে না। আর তারই মধ্যেই জ্যোতিরিন্দ্র যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে। আগে যে মানুষটা অহংকারী আর শক্ত মনের ছিল, সে এখন সারাক্ষণ উদ্ভ্রান্তের মতো তাকিয়ে থাকে। খাবার খেতে বসলে থালা থেকে হাত সরিয়ে নেয়, কারণ সে ভাবে কেউ খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। একা থাকলে হঠাৎ কথা বলে ওঠে, ফিসফিস করে কিছু বলে, আবার কখনো কাউকে ধমকে সরে থামতে বলে। দিন যত গড়াচ্ছে সবাই বুঝতে পারছে জ্যোতিরিন্দ্র পাগল হয়ে যাচ্ছে। এক রাতে কঙ্কাবতী ঘুম ভেঙে উঠে দেখে জ্যোতিরিন্দ্র জানলার সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। কাকে ডাকছো? কঙ্কাবতীর প্রশ্নে জ্যোতিরিন্দ্র চমকে তাকায়। তার চোখ দুটো কোটরাগত, কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখ থেকে কষ গড়িয়ে পড়ছে। ও ডাক শুনতে পাচ্ছ না? যমুনা ডাকছে আমাকে। সে খুব কষ্ট পাচ্ছে। কঙ্কাবতীর শরীরে শীতল স্রোত বয়ে যায়। জ্যোতি, এসব কি বলছো? ও তো মরে গেছে, ওকে ভুলে যাও। জ্যোতিরিন্দ্র হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে, ও এখন আমার পাশেই আছে, তুমি বুঝবে না। আমি ওর নিঃশ্বাসের গরম হাওয়া পর্যন্ত টের পাই। তারপর সে নিজের মাথা চেপে ধরে কাঁদতে শুরু করে। পরের দিন দুপুরের দিকে জ্যোতিরিন্দ্রকে একা নিজের ঘরে কথা বলতে দেখা গেল। তুমি আমাকে ক্ষমা করো যমুনা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও দয়া করে। কিন্তু তার সামনে কেউ নেই। কঙ্কাবতী এবার সত্যিই ভয় পেল। সেদিন রাতে কঙ্কাবতী জ্যোতিরিন্দ্র ঘরে ঢুকে দেখে সে আয়নার সামনে বসে আছে, কিন্তু সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হাসছে। এক ঠান্ডা শিহরণ অনুভব করলো কঙ্কাবতী। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আয়নায় কি দেখছো? জ্যোতিরিন্দ্র ফিসফিস করে বলল, ও আবার এসেছে, ঠিক যেমন করে এসেছিল। তো তুমি জানো কঙ্কা, ও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি ওকে
সে কথা শেষ করতে পারল না। তারপর সে আয়নার দিকে আঙুল তুলে চিৎকার করে উঠল, দেখো দেখো, ও আমার সঙ্গে কথা বলছে, ও আমার হাত ধরতে চাইছে। কিন্তু কঙ্কাবতী কিছুই দেখতে পেল না। সে আতঙ্কে দরজার দিকে ছুটল। জ্যোতিরিন্দ্র তার পেছন থেকে হিস হিসিয়ে হেসে উঠল। সে ফিসফিস করে বলল, চলে যেতে আমি আসিনি। কোথায় যাবে কঙ্কা? তার হাসির মধ্যে যেন মৃত্যুর ছায়া লুকিয়েছিল। আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। নদীর ধারে ছায়াগুলো আরো দীর্ঘ হয়ে গেছে। অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রাস করছে চারিদিকে। গাছের পাতাও যেন নড়ে না, শুধু নদীর কালো জলে পূর্ণিমার আলো প্রতিফলিত হয়ে কাঁপছে। জ্যোতিরিন্দ্র বারান্দায় বসে অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখের নিচে গাঢ় কালি। তার শীর্ণ শরীর যেন আত্মার ভারে ভারাক্রান্ত। হঠাৎ একটা চেনা গলার ফিসফিসানি বাতাসে মিশে গেল। জ্যোতি, তুমি আমায় ডাকছো জ্যোতি? জ্যোতিরিন্দ্র ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। বুকের ভেতর ধক ধক শব্দ হতে লাগলো। সেই কণ্ঠস্বর, হ্যাঁ হ্যাঁ, সেই কণ্ঠস্বর যমুনার। সে দ্রুত ঘরের বাইরে ছুটে গেল। কঙ্কাবতী দূর থেকে দেখে চমকে উঠল। জ্যোতি, জ্যোতি কোথায় যাচ্ছ? কিন্তু জ্যোতিরিন্দ্র যেন কিছুই শুনতে পেল না। পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। জ্যোতিরিন্দ্র হাঁপাতে হাঁপাতে নদীর ধারে পৌঁছালো। তার চোখ রক্তবর্ণ, শরীর কাঁপছে। সে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, যমুনা, তুমি কি এখানে? আমায় ক্ষমা করো, আমি অন্যায় করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার কথা শুনিনি, তোমার হাত ধরিনি, কিন্তু আমি দোষী ছিলাম না। আমাকে ক্ষমা করো যমুনা। নদীর জলের মধ্যে আলো ছায়ার খেলা হচ্ছিল। জ্যোতিরিন্দ্রর মনে হলো কালো জলের উপরে সাদা শাড়ি পরা এক মূর্তি দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, মুখটা কুয়াশার মতো অস্পষ্ট। যমুনা, যমুনা, তুমি কি আমায় ক্ষমা করবে যমুনা? হঠাৎ সেই ছায়ামূর্তি তার দিকে এগিয়ে এলো। বাতাসের মধ্যে যেন ফিসফিস শব্দ ভেসে এলো। তোমায় আমি ভালোবেসেছিলাম জ্যোতিরিন্দ্র রায়চৌধুরী, তাই আজ আমি তোমায় ক্ষমা করলাম। পূর্ণিমার চাঁদকে পেছনে রেখে ছায়ামূর্তি বাতাসে ভাসছে। তার সাদা কাপড় হাওয়ায় উড়ছে। ছায়ামূর্তি তার দুটো হাত সামনে বাড়িয়ে আছে। জ্যোতিরিন্দ্র আতঙ্কে পিছিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। হঠাৎ নদীর ঢেউ এক অদ্ভুতভাবে দোল খেতে লাগলো, যেন কারো শীতল হাত তাকে আহ্বান করছে। জ্যোতিরিন্দ্র চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। সে আর্তনাদ করে চিৎকার করল, যমুনা, যমুনা, আমায় তোমার কাছে টেনে নাও যমুনা, আমায় যেতে দাও। পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর তীরে এক অদ্ভুত দৃশ্য দেখল। জ্যোতিরিন্দ্রর নিথর দেহ নদীর জলে ভাসছে। চোখ দুটো স্থির, ঠোঁটে এক রহস্যময় অর্থ হাসি। কঙ্কাবতী এসে যখন দেখল জ্যোতিরিন্দ্রর মুখে সেই অদ্ভুত হাসি, তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল যেন। সে নদীর দিকে তাকিয়ে দেখল সেখানে যেন একটা ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আর বাতাসে ফিসফিস করে কেউ বলে উঠল, আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি, শেষ করে দেবো সবাইকে। জ্যোতিরিন্দ্রর মৃত্যুর পর রায়চৌধুরী পরিবার ধ্বংসের পথে চলে যায়। একে একে সবাই হয় মারা যায়, নয়তো গ্রাম ছেড়ে চলে যায়। জমিদার বাড়ি শুনশান হয়ে পড়ে। সন্ধ্যার পর কেউ আর সেই পথে যেতে সাহস করত না। বাতাসে কান পাতলে শোনা যেত চাপা কান্নার শব্দ, আবার কখনো বা কারোর ফিসফিসানি।
15 বছর পর কলকাতা থেকে একদল গবেষক জমিদার বাড়ি নিয়ে গবেষণা করতে এলো। দলের নেতৃত্বে ছিল এক তরুণী, যার নাম মাধুরী। আশ্চর্যের বিষয় এই যে তার চেহারা অবিকল যমুনার মতো দেখতে ছিল। গবেষণা চলাকালীন এক সন্ধ্যায় বাড়ির পরিত্যক্ত অংশ খুঁড়তে গিয়ে তারা একটি কঙ্কাল খুঁজে পেল। বাতাসে হালকা শীতলতা ছড়িয়ে পড়ল, যেন কারোর অদৃশ্য উপস্থিতি রয়েছে সেখানে। মাধুরী কঙ্কালের দিকে তাকিয়ে অদ্ভুত এক অনুভূতি পেল, যেন কেউ তার আত্মার গভীরে কিছু বলছে। এখনো শেষ হয়নি।